এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24 সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 22 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসুম। দর্শক, আজ রবিবার, আমরা বলছিলাম আমরা আয়োজনের শুরুতেই পত্রিকায় চলে যাব। শুরুতেই দেখব আজকের সমকালের প্রধান শিরোনামগুলো। বিচারে ধীরগতি, সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। সারা দেশে বিচারাধীন ৭,১০৮। জানুয়ারি এপ্রিলে মামলা নিষ্পত্তি বিচারিক আদালতে ৩.০৭%, সুপ্রিম কোর্টে ৪.৭৮%। মামলা পরিচালনায় দুদকের ৩৭ আইনজীবী। পেপারবুক তৈরির ফাঁদে দীর্ঘ সূত্রতা। কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি আজ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ, হরতালেরও হুঁশিয়ারি। কোটার যৌক্তিক সংস্কার চায় ছাত্র দল সহ ৩ ছাত্র সংগঠন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিতে সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায়। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্ট রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে আরও বাড়তে পারে পানি। বন্যা পরিস্থিতি কোথাও স্থিতিশীল, কোথাও অবনতি, কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না। দর্শক, বন্যা পরিস্থিতির খবর আমরা পড়ছিলাম। দিন দিন দুর্ভোগ বাড়ছে। বন্যার্ত এলাকায় এখন পর্যন্ত প্লাবিত 15টি জেলা। পানিবন্দী মানুষ তাকিয়ে আছে আশ্রয় ও ত্রাণের দিকে। সবচেয়ে বেশি আর্তনাদ কুড়িগ্রামের চরাঞ্চলে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনার কিছু এলাকায় পানি স্থিতিশীল রয়েছে। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। বানভাসী মানুষের খোঁজ নিয়ে আসি, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, আমরা বলছিলাম অসংখ্য মানুষ পানিবন্দী, নিশ্চয়ই সেখানে খাদ্য সংকটও দেখা দিয়েছে। তারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, কি অবস্থা তাদের এখন? সারিকা, তিস্তার পানি কিন্তু গত ২-৩ দিন ধরেই বাড়ন্ত, যদিও বা গতকাল বিকেলের পর থেকে কিন্তু এই পানি বাড়ছে এবং এই নিচু এলাকা, তিস্তার বিস্তীর্ণ যে চরাঞ্চল, তিস্তার ২ তীরের যে লোকালয়গুলো, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি একটি বাড়িতে রয়েছি, এখানেও কিন্তু পানি প্রবেশ করেছে। যদিও বা বাড়ির ভিতরে পানি কম, কিন্তু এই বাড়ি ঢুকবার যে রাস্তাগুলো, সেগুলোতে কিন্তু ১ হাঁটুরও বেশি পানি। অর্থাৎ তিস্তা পাড়ের বা এই নদী পাড়ের লোকজন কিন্তু স্বভাবতই তাদের ভিটে মাটি উঁচু করে থাকেন, কিন্তু তাদের রাস্তাঘাট কিন্তু একদম ১ হাঁটু পানি নিচে। আমরা যদি একটু চিত্রটা এই বাড়িঘরে দেখাই, এখানে কিন্তু চুলো আছে, চুলো কিন্তু ডুবে গিয়েছে, যার কারণে কোনো রকমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। মুরগির, হাঁস মুরগির যে ঘর, ছোট আসলে গ্রামে ঘর করা হয়, সেটিও কিন্তু পানিতে ডুবে রয়েছে। এবং এখানকার যিনি এই পরিবারের বাসিন্দা, তিনি বলছিলেন যে এখানে পানিতে ডুবে কিন্তু ইতিমধ্যে তার ৩টি হাঁসের মধ্যে একটি হাঁস মারা গিয়েছে রাতে, আজকে সকালবেলা তিনি দেখতে পেয়েছেন। এবং এই বাড়িতে আমরা যদি একটু দেখাই যে এই যে বাড়ি, সেই যদিও বা এই বাড়ি একদম তিস্তার নিচু এলাকায় নয়, একদম উঁচু এলাকায়। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনার এই এলাকাগুলোতে পৌঁছানোর, কিন্তু রাস্তাগুলো আসলে অনেক। চিত্র দেখাই, বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করেছে, একদম রান্না করার যে ব্যবস্থা, সেটিও কিন্তু নষ্ট হয়ে পড়েছে। মানুষজন কিন্তু কোনো রকমের চেষ্টা করছেন
এই বাড়িতে থাকবার, অনেকেই কিন্তু এই লোকালয় ছেড়ে ইতিমধ্যে গতকাল রাত থেকে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা অন্যত্র উঁচু স্থানে বন্যা আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এখানে একজন লোক রয়েছে, একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই শুকনো খাবার নিতে উপরে গেছিলেন, কি অবস্থা পানির এবং কেমন কষ্টগুলো হচ্ছে একটু? পানিতে তো বর্তমানে খুব কষ্ট চলতেছে, ভাত পাক পাক করতে পারতেছে না, চোখের উপর পর্যন্ত পানি, ঠিক আছে, কোথায় পাক করে খাইবো, এই যে নাস্তা আনিয়ে খাওয়া হচ্ছে, ইয়াতে খেয়ে দেয় সারাদিন মকর যাবে। গরু ছাগল হাঁস মুরগি বা অন্যান্য কি কি সমস্যা হচ্ছে এর তো চলাচলের? ওর আরো খুব সমস্যা, ভয়াবহ অবস্থা, ঠিক আছে, বল সব কিছু আছে, ওরে তো খান মনে করে যে সমস্যা হয়ে গেছে, কারণ মাছ পোষা বনে খুব কঠিন কাহিনী হয়ে গেছে এখানে বন্যা। নিশ্চয়ই শুনছিলেন তিনি কিন্তু তার বাড়ি কিন্তু পাশে এবং তার বাড়িতে অনেক বেশি পানি হওয়ার কারণে তিনি উঁচু স্থানে গিয়ে খাবার নিয়ে আসছেন। এই খাবার চেষ্টা করছেন তাদের ক্ষুধা নিবারণের। এবং পাউবো যেটি বলছে যে আগামী ২৪ ঘন্টাও এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এর উজানে যে ভারী ঢল সেখান থেকে কিন্তু আসতে পারে, যার ফলে তিস্তা ধরলা যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আরও বেশি পানি তারা বলছে যে আরও বেশি পানি বয়ে আসতে পারে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এভাবে কিন্তু আমি ঘুরে দেখেছি সকাল থেকেই এই তিস্তাপাড়ের বিভিন্ন স্কুল যেগুলো রয়েছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো, মাধ্যমিক কিছু বিদ্যালয় রয়েছে, এগুলোর কিন্তু রাস্তাঘাট ডুবে গিয়েছে এবং স্কুলের সামনে অনেক জায়গায় ১ হাঁটু পরিমাণ পানি আমরা দেখছি। যার কারণে যেহেতু বিভিন্ন কিছু স্কুলে এখন অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, ক্লাস পরীক্ষা নিয়েও কিন্তু খুব বেশি শঙ্কা হয়তো বা দুশ্চিন্তা রয়েছে যেগুলো আসলে হবে কিনা। তার পাশাপাশি সাধারণ মানুষ যেটি বলছে যে তারা গতকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন, বন্যা এখনো বাড়ছে বলা হচ্ছে, তারা সেটি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আরেকটি তথ্য রয়েছে, এই অঞ্চলে একটি এসপার বাঁধে ধস দেখা দিয়েছিল, সেটি কিন্তু গতকালকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে, তবুও চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছে তারা কোনো ত্রাণ বা সাহায্য পায়নি এবং জেলা প্রশাসন বা পাবো তারাও কখনো এখন পর্যন্ত কোনো সাহায্য নিয়ে আসেনি। সব মিলিয়ে ছিল আমার কাছে সবচেয়ে সারিকা। মাহফুজ বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম, দেখছিলাম কি দুর্বিষহ মানুষের অবস্থা। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি এবং অসংখ্য মানুষ পানিবন্দী। দর্শক, আমরা এমনটি দেখছিলাম এবং আশা করব খুব দ্রুতই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে মানুষ। দর্শক, পড়ছিলাম সমকাল বন্যা পরিস্থিতি নিয়ে শিরোনাম পড়ছিলাম। এবারে আমরা চলে যাব প্রথম আলোতে। ফয়সালের স্বজনদের ব্যাংক হিসেবে ৫০ কোটি টাকা। মাত্র ৮ বছরে এনবিআরের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার ১৪ জন স্বজন বিপুল সম্পদ অর্জন করেছেন। সরকারের উচিত সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া। যাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, বলেছেন ইফতিখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। বেইজিং ৭০০ নয় ৫০০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহী। প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন। ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে আগামী বছর। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের ১ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার চীন যাচ্ছেন। দর্শক, এখানেও কোটা আন্দোলন নিয়ে একটি শিরোনাম আমরা দেখছি। আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্লকেট। আমরা সমকালেও পড়ছিলাম। চলে যাব কালের কণ্ঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজ থেকে আবার কর্মবিরতি। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবারও অব্যাহত ছিল কর্মবিরতি। এত কোটা নেই কোনো দেশে। বেশিরভাগ দেশ সংরক্ষণ করে প্রতিবন্ধী কোটা। অনগ্রসর জনগোষ্ঠীর জন্যও কোটা রাখে অনেক দেশ। লক্ষ্যে পৌঁছানোর পর অনেক দেশে নারী কোটা প্রত্যাহার। ১৫ জেলায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত। এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। চলতি বছরের বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দর্শক, বন্যা নিয়ে আপনাদের লালমনিরহাটের পরিস্থিতি জানাচ্ছিলাম। এবার একটু আমরা নওগাঁয় চলে যেতে চাই।
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধের দুটি অংশে দেখা দিয়েছে ভাঙন। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, আমরা শুনছিলাম ভাঙন দেখা দিয়েছে নওগাঁয়, কি পরিস্থিতি এখন এবং এটা সংশোধনীয় কাজ করছে স্থানীয়রা, ক্ষয়ক্ষতি কতটুকু হলো? ক্ষয়ক্ষতি আসলে হয়নি, কারণটা হচ্ছে যে যেই দুটি অংশ আসলে ভেঙেছে সেই দুটি অংশ দিয়ে গ্রামগঞ্জ কিংবা সবজি যে ক্ষেত সেগুলোতে আসলে পানি ঢুকতে পারেনি, যার কারণে ক্ষয়ক্ষতি তেমনটা হয়নি। তবে এই যে অংশটিতে ভেঙেছে, যে আত্রাই এবং বান্দাইখাড়া অংশের আসলে লালুয়া নামে একটি জায়গা, সেই জায়গাটিতে মূলত কালকে ভেঙে যায় এবং স্থানীয়রা বলছেন যে এটি গাছের শিকড় অথবা হচ্ছে ইঁদুরের গর্ত থেকে আসলে মূলত পানি প্রবেশ করার পরই এটি আসলে বড় অংশে ভেঙে যায় এবং কালকে থেকে আসলে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কাজ শুরু করে। আজকেও আপনি দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, এখানে ট্রাক্টরে করে পাশ থেকে আসলে মাটি এনে জায়গাটি ভরাট করা হয়েছে। অনেকখানি গর্ত ছিল, প্রায় 2 মানুষের মতো এখানে গর্ত ছিল, নিচু হয়ে গিয়েছিল, সেই জায়গাটি আসলে ভরাট করা হয়েছে এবং গতকালকে আসলে দুপুরের পর থেকে এই জায়গা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারেনি। আজকে কিছুটা তারপর মানুষজন যাতায়াত করতে পারছেন এবং স্থানীয়দের একটি অভিযোগ যে এই অংশটি আসলে প্রতিবারই ভাঙে এই জায়গায়, প্রায় গত 3 বছর ধরে আসলে এই জায়গাটি ভাঙছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে তৎপরতা বছরব্যাপী সেটি আসলে তারা দেখেন না। কেবলমাত্র এরকম বর্ষাকাল কিংবা হচ্ছে যখন ভেঙে যায় তখনই তারা আসলে এগুলো তোড়জোড় শুরু করে। সেটি আসলে কেন তারা করে সেটিও একটি সাধারণ মানুষের প্রশ্ন এবং তারা বলছেন যে যাতায়াতের যে ভোগান্তি সেটি আসলে তাদেরকে কিন্তু চরমভাবে ভোগায়। আপনারা জানেন যে একবার ভেঙে গেলে সেই জায়গাগুলো মেরামত করতে কিন্তু প্রচুর টাকা সরকারের ব্যয় হয়। সেই জায়গা থেকে আসলে পানি উন্নয়ন বোর্ড বছর জুড়ে যদি এই জায়গাগুলো মেরামত করে কিংবা আসলে কোন জায়গায় ভাঙ্গা আছে কিনা কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই জায়গাগুলো যদি বছরব্যাপী দেখা যায় তাহলে কিন্তু এই ভাঙনগুলো থেকে রক্ষা করা যায়। মূলত প্রতি বছরই আত্রাই অঞ্চলে, যেহেতু আপনি জানেন যে এই যে অংশে ভেঙে গেছে সেইখান থেকে আত্রাই যে নদী সেটি মাত্র 200 হাত দূরে, যার কারণে নদীর পানি যেহেতু খুব বেশি বিপদসীমার উপরে নাই, এখন পর্যন্ত বিপদসীমার নিচে আছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যার কারণেই যেহেতু পানির চাপ নেই সেই কারণে সেটি আসলে লোকালয়ে প্রবেশ করেনি। তবে বলা হচ্ছে যে যদি পানি খানিকটা বেশি থাকতো কিন্তু কালকে অনেকখানি বিপদের সম্মুখীন হতে পারতো নওগাঁর এই আত্রাই উপজেলা। মোটামুটি এরকমটা ছিল, আর ঘন্টাখানেকের মধ্যে হয়তো এই জায়গাটি পুরোপুরি সচল হবে। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম আত্রাই নদী ভাঙন দেখা দিয়েছে, কিন্তু স্থানীয় লোকজন সেটি মেরামত করেছে এর মধ্যে। দর্শক, আমরা পত্রিকা পড়ছিলাম, আমরা ছিলাম কালের কণ্ঠে, আমরা এবারে চলে যাব দৈনিক ইত্তেফাকে। গ্যাসের সংকটে শিল্প উৎপাদনে ধস, বেড়েছে লোডশেডিং। স্থানীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি করার সরাসরি কুফল ভোগ করতে শুরু করেছে দেশ। পাশাপাশি আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিদ্যুৎ জ্বালানিতে সরকারি বেসরকারি বিনিয়োগ এবং ব্যক্তি খরচ বাড়লেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের বস্ত্র খাত। আমরা একদিন চাঁদে যাব, সেজন্য এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। শিশুদের প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে শিশুরা, সেজন্য জ্ঞান বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঝিনাইদহ আওয়ামী লীগে বিভক্ত, পাল্টা কর্মসূচি। রাজনৈতিক কোন্দলেই বাবাকে হত্যা বলেছেন ডরিন। হত্যার প্রকৃত কারণ জানে শহীদ, বলেছেন ডিবি প্রধান। দর্শক, দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো আমরা দেখছিলাম, এবারে আমরা বণিক বার্তার প্রধান শিরোনামগুলো দেখব। জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে মাথাপিছু আয় সবই কমবে। এটা ছোটখাটো কোনো ভুল না, সংখ্যাও অনেক বড়। কোনো আমলা কাউকে খুশি করার জন্য এমনটা করেছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। বিশাল আমলাতন্ত্রের বিরাট দপ্তরগুলো যথাযথ কাজের উপযুক্ত কিনা সেই প্রশ্ন উঠবে, বলেছেন এম এ মান্নান, এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী। প্রতিদিনই উঠছে উত্তর সহ প্রশ্ন ফাঁসের অভিযোগ। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন। এনসিটিভি থেকে এ সংক্রান্ত শিক্ষার্থী নির্দেশিকা বা প্রশ্ন তৈরি করে পরীক্ষার আগের দিন তা পাঠানো হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাছে। প্রতিষ্ঠান প্রধানরা এ প্রশ্নপত্র শিক্ষার্থীদের মধ্যে সরবরাহের ব্যবস্থা করছেন। যদিও অভিযোগ উঠেছে এ প্রক্রিয়ার মধ্যেই আগেই উত্তরসহ প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পূর্বাঞ্চলে বেনজির আহমেদের ডুপ্লেক্স বাড়ি সহ রিসোর্ট জব্দ। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। আমরা আবহাওয়া বার্তার পূর্বাভাসে জেনেছি আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন জেলাগুলোর কি অবস্থা, কোন বিভাগগুলোর কি অবস্থা, সেই পূর্বাভাসগুলো আমরা জানবো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33.2 এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 31.7 এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 33.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.4 এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবান 24.0 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী 34.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকল বিভাগের অধিকাংশ জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কাজের প্রয়োজনে বাইরে বেরোবেন, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় ধামরাইয়ে ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব দেবের রথ উৎসব ও রথযাত্রা, যা কিনা 400 বছর যাবৎ আয়োজিত হয়ে আসছে। রথযাত্রার ও উৎসবের আরও বিস্তারিত জানতে আমরা চলে যাব ধামরাইয়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু ওহাব, শুভ সকাল। আজ রথযাত্রা শুরু হতে যাচ্ছে, নিশ্চয়ই রথযাত্রা ঘিরে ধামরাইয়ে সাত রব। এবারে রথযাত্রা কি কি আনুষ্ঠানিকতা রাখা হয়েছে? তাসনুবা, শুভ সকাল। ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা কিন্তু 400 বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা। এটি ধামরাইয়ের এই রথখোলা থেকে শুরু হয়ে আজকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এর আগে কিন্তু মন্দিরে, অর্থাৎ যেখানে মন্দির রয়েছে, মন্দিরে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এর আনুষ্ঠানিকতা সকাল থেকেই মন্দিরের প্রতি ভক্তবৃন্দরা আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তারা তাদের যে পুষ্প মাল্য দিচ্ছেন, তারা তাদের প্রতি যে ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই রথ উপলক্ষে কিন্তু ধামরাই মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এখানে নানান গ্রাম্য মেলার যে উপকরণ রয়েছে সেগুলো দিয়ে পশ্চাৎ সাজানো হয়েছে। তো আমি একটু বলে রাখি যে আষাঢ়ের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে মূলত এই রথযাত্রা শুরু হয় এবং চতুর্থ তিথিতে, অর্থাৎ ঠিক এক সপ্তাহ পর 14 তারিখে কিন্তু এটি আবার উল্টো রথযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই আসা এবং যাওয়ার যে পথ, এটি আসলে রথযাত্রা। এখানে নানান আনুষ্ঠানিকতা হয়ে থাকে। এখানে শুধু আশপাশের যে লোকজন তারাই না, শুধু তারা না, দেশের গণ্ডি পাড়িয়ে কিন্তু বিদেশ থেকে অনেকে আসেন। তারা এখানে এই রথ উদযাপন করেন, আনুষ্ঠানিকতা বিভিন্ন। এর পাশাপাশি কিন্তু ধামরাই যে বিভিন্ন, শুধু হিন্দু ধর্মের না, সনাতন ধর্মের না, সকল ধর্মের লোকজনের মধ্যে কিন্তু একটি উৎসব বিরাজ করে। এখানে বিভিন্ন ধর্মের মানুষরা আসেন, জামাইরা আসেন তার শ্বশুরবাড়িতে আসেন এবং সপ্তাহব্যাপী কিন্তু তারা বেড়ান এবং উৎসব একটি ধামরাইয়ের একটি ব্যাপক কর্মযোগ্য, এখানে অর্থনৈতিক একটি ব্যাপক কর্মযোগ্য। কারণ এখানে যে মাসব্যাপী মেলা হয়, এই মেলাতে যে অর্জিত অর্থ দিয়ে কিন্তু এখানে বলা হয়ে থাকে যে তারা অনেকেই সারা বছর ব্যাপী যে তাদের যে খোরাক, তার একটি বিশাল অংশ এখান থেকে অর্জন করে থাকে। তো
এই আজকের কর্মসূচির কথা যদি বলি, আজকে সকাল থেকে ভক্তবৃন্দরা আসছেন মূলত মন্দিরে, তারা মন্দিরে পূজা অর্চনা করছেন এবং বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করবে। এই রথখোলা থেকে শুরু করে এই যাত্রাটি প্রায় আধা কিলোমিটার দূরে মাধব মন্দিরের কাছে যেয়ে কিন্তু এটি শেষ হবে এবং এর মধ্যে যে যশোমাধবের যে বিগ্রহ থেকে শুরু করে অন্যান্য প্রতিমাগুলো এই রথে রাখা হবে, এখান থেকে ট্রেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে কিন্তু এই মাধব মন্দির অর্থাৎ যশোমাধবের যে যশোমাধবের যে শ্বশুরালয় সেখানে মূলত নেওয়া হবে। সেখানে নিয়ে তাদেরকে রাখা হবে, 1 সপ্তাহ রাখা হবে এবং 1 সপ্তাহ পরে কিন্তু তারা আবার ঠিক এই একই বাহনে করে আবার নিজ গৃহে চলে আসবেন এবং সনাতন ধর্মমতে তিনি স্বর্গে চলে যাবেন। এই 1 সপ্তাহের জন্য যে এই মতে এসেছেন এবং ভক্তবৃন্দের সাথে মিলামেশা করেছেন, এটি উৎসব। এই উৎসবকে ঘিরে ধামরাইয়ের যে জমজমাট আয়োজন সেটি চলছে। সারিকা, উপহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আজ শুরু হতে যাচ্ছে এবং এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে, আমরা এমনটি জানছিলাম। এবং এই উৎসবকে ঘিরে বরাবরের মতোই মাসব্যাপী মেলা চলবে, আমরা এমনটি শুনছিলাম। এবারে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন জন্মদিনে। আজ 7 জুলাই। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি 7 জুলাই এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে দেখে নেব, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানব। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় পরিচালক ও অভিনেতা ভিত্তোরিও দে সিকা। ইতালিয়ান নিও রিয়ালিস্ট ঘরানা তথা চলচ্চিত্র ইতিহাসে তিনি অন্যতম সেরা পরিচালক। তিনি ছিলেন নব্য বাস্তবতাবাদী আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তার পরিচালিত 4টি চলচ্চিত্র একাডেমি পুরস্কার লাভ করে। 1944 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ ও সমাজকর্মী আইভি রহমান। তিনি নারী মুক্তি আন্দোলনের অন্যতম নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ এবং সমাজসেবায় অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য তিনি স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন। বাংলাদেশ মহিলা সমিতি পুনর্গঠনে রয়েছে তার অগ্রণী ভূমিকা। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী কৈলাস খের। তিনি প্রধানত গজল, সুফি, কাওয়ালি, লোক এবং ভক্তিমূলক গান গেয়ে থাকেন। তার শক্তিশালী কণ্ঠস্বর এবং সঙ্গীতের অনন্য শৈলীর মাধ্যমে খের নিজেকে ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি 20টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। 1981 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ধোনির অধিনায়কত্বে ভারত 2007 টি20 ও 2011 ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছিল। সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক যার আইসিসির সব টুর্নামেন্টে জয় করার কৃতিত্ব রয়েছে। তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আশরাফুল জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন সব ফরম্যাটে এবং অধিনায়কত্বও করেছেন 3 ফরম্যাটে। 2001 সালের 6 সেপ্টেম্বর অভিষেক হয় লাল বলে। ওই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে হাকান বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি। দর্শক, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম, জন্মদিন নিয়ে জানছিলাম, ঐতিহ্যবাহী রথযাত্রা নিয়ে জানছিলাম। সব মিলিয়ে আজকের আয়োজনে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।